বিসমিল্লাহির রহমান রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন মজুমদার, সহযোগী অধ্যাপক, 16তম ব্যাচ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি জিয়া মহিলা কলেজ, ফেনী। আমি এখন রাষ্ট্রবিজ্ঞানের এনইউ অনলাইন ক্লাস নেব। বিষয় কোড 231-905। কোর্সের নাম দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা। লেকচার নম্বর 6। লেকচারের শিরোনাম পাকিস্তানের জাতীয় সংহতি বা জাতি গঠনের সমস্যা। প্রাক-কথা। পাকিস্তান তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। স্বাধীনতা লাভের অব্যবহিত পরই এই দেশটি যেসব সমস্যার সম্মুখীন হয়েছে সেটি হলো জাতীয় সংহতি বা জাতি গঠনের সমস্যা। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান বিশ্ব মানচিত্রের স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এই সময় 190 বছর ব্রিটিশ শাসনের অধীন ছিল, শোষিত, নির্যাতিত, বঞ্চিত হয়েছিল এই অঞ্চলের জনপদ। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে স্বাধীনতা লাভের পর সূচনা লগ্ন থেকে পাকিস্তানের জাতীয় সংহতি মারাত্মক রূপ ধারণ করেছিল, অর্থাৎ জাতি গঠন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। রুপার্ট ইমারসন বলেছেন, জাতি সত্তার সর্বসম্মত মতানুযায়ী পাকিস্তানে জাতি বলে কিছুই ছিল না। জাতীয় সংহতির সমস্যার দরুন একসময় পাকিস্তান ভেঙে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এছাড়াও পাকিস্তানে রয়েছে পাঞ্জাবি, বেলুচ, মুয়াজির, সিন্ধি, পশতু সহ বিভিন্ন জাতি গোষ্ঠীর লোক। তাদের মধ্যে দৃষ্টিভঙ্গি সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক বৈপরীত্য রয়েছে। তাই পাকিস্তান আজ বিভিন্ন সমস্যার জর্জরিত, যা জাতি গঠন কিংবা জাতি ও সংহতি অর্জনের ক্ষেত্রে সর্বদা বাধা সৃষ্টি করে চলেছে। এখন আমরা জানব শিখন ফল কি। এই যে জাতীয় সংহতি বা জাতি গঠনের সমস্যা পড়ে আমরা কি জানতে পারব, জাতীয় সংহতি কি, আমরা সেই বিষয় সম্পর্কে জানব। জাতীয় সংহতির বৈশিষ্ট্য কি কি সেটি জানতে পারব। পাকিস্তানে জাতি গঠন বা জাতীয় সংহতির ক্ষেত্রে কি কি বাধা বিদ্যমান সেই বিষয়গুলো জানতে পারব। কেননা যে বিষয়গুলো আমি আলোচনা করব সেগুলো তোমাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা বিষয়টি বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে এবং তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণে সহায়ক ভূমিকা পালন করবে। প্রথমে আমি তোমাদের উদ্দেশ্যে আলোচনা করব জাতীয় সংহতি ধারণাটা কি জিনিস বা কি। জাতীয় সংহতি ধারণা ব্যাপক ও বিস্তৃত। সংহতি শব্দটি অতিমাত্রায় অর্থবহ। ব্যাপক অর্থে সংহতি শব্দটি ব্যবহার করা হয়। অসংখ্য রাজনৈতিক উপাদান বা বিষয়াদি সংহতি শব্দটির অন্তর্ভুক্ত। রাষ্ট্র গঠন, জাতি গঠনের ধারণা সংহতির সাথে অন্তর্ভুক্ত। কারণ সংহতি হচ্ছে একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা বা প্রয়াস, যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একই পতাকায় সমবেত করে। রাষ্ট্র গঠন বলতে আঞ্চলিক অখণ্ডতা বা সংহতিকে বোঝায়, অর্থাৎ সংশ্লিষ্ট রাষ্ট্রের মধ্যে
বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের সমস্যা থাকবে না এবং রাষ্ট্রের সীমানার মধ্যে কেন্দ্রীয় সরকারের বিধিনিষেধ বলবৎ। রাষ্ট্র গঠনের মতো জাতি গঠনের ধারণায়ও জাতীয় সংহতি অন্তর্ভুক্ত। সংহতি হলো বৈচিত্র্যের মধ্যে সংহতি সাধনের প্রচেষ্টা বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সব রকম নিবেদসূচক উপাদান বা শক্তি সমূহের মধ্যে ঐক্যের চেতনা বা ঐক্যবদ্ধতার সৃষ্টি হয়। জাতীয় সংহতি হলো দেশের মধ্যে এক সামাজিক ও ধর্মীয় পরিবেশ ও পরিমণ্ডল তৈরি করা। সংশ্লিষ্ট ব্যক্তি পরিবেশের মধ্যে ধর্ম বা সামাজিক মর্যাদা নির্বিশেষে সকলে সুস্থ ও শান্তিপূর্ণ জীবন যাপন এবং ঐক্যবদ্ধ দেশ গঠনের অভিন্ন উদ্দেশ্যে উদ্যোগী হবে। তাই বলা যায় জাতীয় সংহতি হলো একটি সামাজিক, মনস্তাত্ত্বিক ও শিক্ষা সম্পর্কিত প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মধ্যে ঐক্য, সংহতি ও সমঝোতার পরিবেশ সৃষ্টি হয়। অধ্যাপক ড্যানিয়েল লার্নার উন্নয়নশীল দেশের প্রেক্ষিতে তার ধারণা ব্যক্ত করেছেন। তার অভিমত অনুযায়ী জাতীয় সংহতির সমস্যা হলো আশা আকাঙ্ক্ষার বৈপ্লবী বৃদ্ধি সম্পর্কিত সমস্যা মোকাবেলা এবং পরিবর্তনের একটি প্রগতিশীল ভারসাম্য বজায় রাখা। কার্ল ডয়েস জাতীয় সংহতির সমস্যাটিকে যোগাযোগ ব্যবস্থার সমস্যা হিসাবে ব্যাখ্যা করেছেন। তার অভিমত অনুযায়ী জাতীয় সংহতি সাধনের উদ্দেশ্যে উন্নয়ন প্রক্রিয়ার ভিত্তি এবং যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক ব্যবস্থা বাঞ্ছনীয়। এডওয়ার্ড শিল্ড জাতীয় সংহতি সাধনের ক্ষেত্রে আধুনিক এলিট শ্রেণীর সঙ্গে জনগণের ব্যবধানকে সংকুচিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর রওনক জাহান বলেন, জাতীয় সংহতি হচ্ছে সেই প্রক্রিয়ার অংশ যার মাধ্যমে একটি জাতীয় রাজনৈতিক ব্যবস্থার সৃষ্টি করা হয় এবং যার সকল আঞ্চলিক উপব্যবস্থাকে অধীন বা অঙ্গীভূত করে ফেলে। প্রফেসর মার্ল ওয়েইনারের মতে বিখণ্ড চিন্তাধারাকে উচ্ছেদ করে একটি জাতীয় ভিত্তিক সম্পর্ক সৃষ্টি করাই হলো জাতীয় সংহতি। অর্থাৎ জাতীয় সংহতি এমন একটি প্রক্রিয়া বা ব্যবস্থা বা প্রচেষ্টা যার মাধ্যমে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করা হয় যাতে রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা বর্ণগত, ধর্মগত, সম্প্রদায়গত সকল মানুষ একটি পতাকা তলে সমবেত হয় এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়। সংজ্ঞাগুলোর শেষে আমরা বলতে পারি জাতীয় সংহতি বলতে রাজনীতির ক্ষেত্রে সেই ধারণা বা প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে সামাজিক সাংস্কৃতিক দিক থেকে পৃথক কতগুলো ভিন্ন মতকে একত্রিত করে একই চেতনায় সামিল করে। জাতীয় সংহতির বিভিন্ন দিক বা মাত্রা বর্তমান। এই ক্ষেত্রে জাতীয় সংহতির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক অতি গুরুত্বপূর্ণ। জাতীয় সংহতির এসব দিক পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। বস্তুত জাতীয় সংহতি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গোটা জাতিকে জীবনের সকল ক্ষেত্রে ঐক্যবদ্ধ রাখা হয়। এখন প্রশ্ন হচ্ছে জাতি গঠন কি জিনিস? জাতি গঠন বলতে আমরা বুঝি একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা বা জাতীয় চেতনা যা কোনো জনসমাজকে অন্য জনসমাজ থেকে আলাদা করে ভাবতে এবং কিছু করতে শেখায়। সেই অনুযায়ী নির্দিষ্ট ভূখণ্ডে কোনো জনসমষ্টি হয় স্বাধীনতা প্রাপ্ত বা স্বাধীনতার সংগ্রামে লিপ্ত এবং একটি সংগঠিত সরকার আছে, সেই সংগঠিত সরকার বিদেশি শক্তির নিয়ন্ত্রণ মুক্ত ও স্বাধীন। যেমন বাংলাদেশ একটি জাতি, ভারতীয় জাতি, পাকিস্তানীয় জাতি,
কিন্তু সে মধ্যে সকলের একটি সকল জাতি গোষ্ঠী ন্যূনতম প্রশ্নে রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল থাকতে হবে। আর আনুগত্য থাকলেই শুধুমাত্র জাতি গঠন বা জাতির সংহতি অর্জন করা সম্ভব, নতুবা নয়। এখন আমরা জানব জাতির সংহতি বৈশিষ্ট্যগুলো কি কি। সামাজিক ও সাংস্কৃতিকভাবে বিচ্ছিন্ন গোষ্ঠীগুলিকে একটি নির্দিষ্ট সীমায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া এবং জাতীয় পরিচয় প্রতিষ্ঠা। অর্থাৎ একটি রাষ্ট্রের বা ভূখণ্ডের মধ্যে যে সামাজিক গোষ্ঠী আছে, সাংস্কৃতিক গোষ্ঠী আছে, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে তাদের মধ্যে বৈপরীত্য দূর করে একটি ভৌগোলিক সীমায় তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এবং তারা একটি পরিচয়ে, একটি আইডেন্টিটি, নেশন স্টেট না হয়ে একটা নেশন বা ন্যাশনাল স্টেট হিসাবে আবির্ভূত হবে। সমাজের সকলের মধ্যে সমন্বয় সূচক আচার আচরণের মাধ্যমে অভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। অর্থাৎ সমাজে বিভিন্ন শ্রেণী আছে, বর্ণ আছে, গোত্র আছে, কাজ আছে, প্রতিষ্ঠান আছে বা সংগঠন আছে। তাদের মধ্যে নিজস্ব কর্মসূচি, আদর্শ, উদ্দেশ্য, নীতিবোধ, নৈতিকতা রয়েছে। কিন্তু মৌলিক প্রশ্নে তাদেরকে এক হতে হবে। অর্থাৎ যে স্বার্থগুলোর সাথে সকলের স্বার্থ এক এবং অভিন্ন স্বার্থ রক্ষায় তাদের চিন্তা, চেতনায়, আচরণে ঐক্যবদ্ধ উদ্যোগ থাকতে হবে। সামাজিক শৃঙ্খলা সংরক্ষণের স্বার্থে মূল্যবোধের ব্যাপারে ন্যূনতম সহমতের সৃষ্টি। একটি রাষ্ট্রের উন্নয়ন বা কল্যাণ সুনিশ্চিত হয় সামাজিক শৃঙ্খলার জন্য। আর শৃঙ্খলার স্বার্থে সকলকে আচার আচরণের কার্যক্রমে একই মূল্যবোধ হতে হবে এবং ন্যূনতম আনুগত্য প্রকাশ করার জন্য সহমত তাদের মধ্যে থাকতে হবে। কারণ ভিন্নমত কখনো ঐক্যবদ্ধ প্রচেষ্টা বা জাতীয় মূল্যবোধ তৈরি করে না, আর জাতীয় মূল্যবোধ তৈরি না হলে রাষ্ট্র টিকে থাকতে পারে না। অধস্থন রাজনৈতিক শাসক এলিট শ্রেণী এবং শাসিত জনগণের মধ্যে ব্যবধান ও সংযোগ সাধন। একটি রাষ্ট্রে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, ধনী বা শাসক শাসিত রয়েছে। শাসক এবং শাসিতের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে হবে এবং যাদের পরস্পরকে আস্থায় নিতে হবে এবং তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখতে হবে। আর এই যোগাযোগ প্রক্রিয়া তাদের মধ্যে একটি সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করবে, আর সেই সংযোগ সাধনই ঐক্যবদ্ধ জাতি গঠনে সহযোগিতা করবে। 5. অধস্তন রাজনৈতিক এলাকা বা এলাকার সমূহের উপর জাতীয় স্তরে একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা। প্রতিটি অঞ্চলের বা এলাকার মধ্যে মেট্রোপলিস এবং স্যাটেলাইট এলাকা রয়েছে, তার উপরে জাতীয় এলাকা রয়েছে। আর এই এলাকাগুলোর মধ্যে যে সকল কর্তৃপক্ষ থাকবে, সেই কর্তৃপক্ষকে একটি সমন্বিত প্রচেষ্টায় তাদের কার্যক্রম বাস্তবায়ন করতে হবে, যাতে রাষ্ট্রের সর্বত্র একই ধরনের সিদ্ধান্ত প্রণয়ন এবং বাস্তবায়িত করা সহজ হতে পারে। পাকিস্তানের জাতীয় সংহতি বা জাতি গঠনের সমস্যাগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক ব্যবস্থার সংকট সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছিল। 190 বছর ব্রিটিশদের অধীনে শাসিত হলেও স্বাধীনতা অব্যবহিত পরে ঐক্যবদ্ধ পাকিস্তান প্রতিষ্ঠা করবার জন্য যে ধরনের উদ্যোগ শাসক শ্রেণী গ্রহণ করা দরকার, সেটি তারা করতে না পেরে বরং পাকিস্তানের উভয় অংশের মধ্যে একটি সংকট তৈরি করেছিল। আর ভাষার মধ্য দিয়ে সেই সংকটের সূত্রপাত ঘটেছিল এবং সেটাকে কেন্দ্র করে উভয় অংশের মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ভৌগোলিক সার্বিক ক্ষেত্রে একটি মারাত্মক প্রতিবন্ধকতা প্রবলত হয়েছিল। তাই তো আমরা দেখতে পাই 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের রাজনৈতিক সংকট প্রবলভাবে বিরোধিত হয়, যার পরিণতি হিসেবে পাকিস্তান ব্যাঙ্গে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের
অভ্যুদয় বা সৃষ্টি বা জন্ম। পূর্ব পাকিস্তান দুটি অংশের মধ্যে বিশেষ ধরনের রাজনৈতিক পার্থক্য পরিলক্ষিত হয়, কারণ ভাষা, সংস্কৃতি, আদর্শ, উদ্দেশ্যের মধ্যে উভয়ের মধ্যে ব্যাপক বৈপরীত্য ছিল। 1971 পরবর্তী পাকিস্তানে বিভিন্ন প্রদেশের ভাষাগত, কৃষ্টিগত, অন্যান্য সংস্কৃতির পার্থক্য হেতু সংগতি বা পরিলক্ষিত হওয়ার কারণে জাতিগত সংকট বা জাতি গঠন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। স্বাধীনতার দীর্ঘদিন পরও পাকিস্তানে এখন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জাতি গঠন, জাতির সংহতির অর্জন করা যায়নি এবং জাতি গঠন সম্ভব, সত্যিকারের জাতি গঠন সম্ভব হয়নি। এই জাতি গঠন বা জাতির সংহতির পিছনে যে কারণগুলি বিশেষভাবে সম্পৃক্ত সেগুলো হচ্ছে: এক, ঔপনিবেশিক শাসন। দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশসমূহ শতাব্দীর পর শতাব্দী বৈদেশিক শাসনের শৃঙ্খলিত ছিল। পাকিস্তানও এর আওতার বাইরে ছিল না। দীর্ঘদিন বিদেশি শাসনের অধীনে থাকার ফলে এখানে বহি সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে, অর্থাৎ ব্রিটিশ, বিভিন্ন প্রাদেশিক সংস্কৃতি, আরবি সংস্কৃতি, পার্সি সংস্কৃতি সহ অসংখ্য সংস্কৃতি সেখানে অনুপ্রবেশ ঘটেছে এবং তদ অনুযায়ী একটি শ্রেণী বা গোষ্ঠী তৈরি হয়েছে। এছাড়াও স্বাধীনতা লাভের পর স্বাভাবিকভাবে সরকার জাতি গঠনের দৃষ্টি না দিয়ে রাষ্ট্র গঠনের সৃষ্টি দেয়। আমরা জানি একটি রাষ্ট্র স্বাধীনতা লাভের পর তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ জাতি গঠন করা, কিন্তু পাকিস্তান 47 সালে স্বাধীনতা লাভের পর জাতি গঠনের পরিবর্তে তারা রাষ্ট্র গঠনে অধিকতর মনোযোগ দিয়েছিল। ফলে জাতি গঠন তৈরি, জাতির সংগতি নিশ্চিত হয়নি আর জাতি গঠন প্রক্রিয়াও সংকটমুক্ত হতে পারে। দুই, ভৌগোলিক অবস্থান। পাকিস্তানের ভৌগোলিক অবস্থান জাতি গঠনের অন্তরায় ছিল। পাকিস্তানের ভৌগোলিক অবস্থান অনুযায়ী এটি কয়েকটি রাষ্ট্রে বিভক্ত হওয়া উচিত ছিল। একটি ধর্মীয় ভাবানুভূতির দ্বারা জাতি গঠনের মতো একটি জটিল এবং কঠিনতর বিব্রতকর বিষয়ের পরিসমাপ্তি টানা হয়েছিল, যা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল। তাছাড়াও পাকিস্তানের দুই অংশের মধ্যে আবহাওয়াগত, দৃষ্টিভঙ্গিগত, ভৌগোলিক অবস্থানগত বৈপরীত্য ছিল, কারণ 1400 মাইল ব্যবধানে দুটো অঞ্চল নিয়ে পাকিস্তান রাষ্ট্রটি সৃষ্টি হয়েছে। এছাড়াও পাকিস্তানের মধ্যে বিভিন্ন রাজ্য, করাচি, পাঞ্জাব, বেলুচিস্তান, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মধ্যে ব্যাপক বৈপরীত্য ছিল, কারণ প্রত্যেক অঞ্চলের আলাদা ভাষা, সাহিত্য, সংস্কৃতি রয়েছে এবং তারা তার ঊর্ধ্বে উঠে উর্দুভাষী সীমিত লোকের ভাষা সাহিত্যকে ধারণ করে একটি ভৌগোলিক অখণ্ড ভৌগোলিক অবস্থান তৈরি করবার মতো যে রাষ্ট্র গঠন প্রক্রিয়া, জাতি গঠন প্রক্রিয়া, সেটি নিশ্চিত করা সম্ভব হয়নি। কায়েদে আজম, মোহাম্মদ জিন্নাহ, লিয়াকত আলীরা কিছুটা চেষ্টা করলেও পরবর্তী কোনো শাসক সেটি করবার চেষ্টা করেনি, এবং যারা নিজস্ব সংস্কৃতি অনুযায়ী, ভৌগোলিক সংস্কৃতি অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদেরকে সেনাবাহিনীর মাধ্যমে কঠোরভাবে দমন করবার চেষ্টা করেছে, যার ফলে ভৌগোলিক সীমানাগত বিরোধ জাতীয় বিরোধে রূপায়িত হয়েছে। অনুপ্রবেশ সংকট। পাকিস্তানের আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি স্বাধীনতা উত্তর গ্রহণ করেছে, কিন্তু তার সুফল সাধারণ জনগণ হয়নি বা ভোগ করতে পারেনি। বিগত পাকিস্তান আমলে দেশের রাজনৈতিক ব্যবস্থায় অনুপ্রবেশের তীব্র সংকট বিদ্যমান ছিল। জনগণের মধ্যে তথা শাসক এলিট শাসিতের মধ্যে একটি বিরাট ব্যবধান ছিল।
এই ব্যবধান ছিল দৃষ্টিভঙ্গির আশা আকাঙ্ক্ষা। একদিকে জনগণের সংকীর্ণ চেতনা, অন্যদিকে শাসক গোষ্ঠীর যথার্থ নীতি উপর থেকে চাপিয়ে দেওয়া ব্যবস্থার ফলে সরকার জনসমাজের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়। এই কথার অর্থ হচ্ছে যে অনুভবের সংকট হচ্ছে যে শাসক ও শাসকের মধ্যে সম্পর্ক থাকবে এবং জনগণ শাসন কার্যে অংশগ্রহণ করার সুযোগ পাবে, আর সুযোগ পেলে তাদের শাসক এবং শাসকের মধ্যে একটি বন্ধন তৈরি হবে, আর এই বন্ধনই পারবে উভয়ের মধ্যে একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা তৈরি করতে। কিন্তু পাকিস্তান শাসক শ্রেণীর উপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে, কিন্তু স্থানীয় পর্যায়ে জনগণের মতামতকে সর্বদা অগ্রাহ্য করেছে। এর ফলে জনগণের সাথে তাদের সম্পর্ক তৈরি হয়নি বা জনগণের পার্টিসিপেশন নিশ্চিত হয়নি। না হওয়ার ফলে সংকট ক্রমাগতই জাতি গঠনে অন্তরায় সৃষ্টি করে আসছে। বৈধতার সংকট। পৃথিবীর সকল অন্য দেশে রাজনৈতিক ব্যবস্থার বৈধতার সংকট দেখা যায়। পাকিস্তান 1958 সালে আইয়ুবী শাসন আমলে শুরু হয়েছিল এবং একাত্মতার সংকটের সাথে বৈধতার সংকট একটি ক্রমবর্ধিষ্ণু বিপ্লবের জন্ম দিয়েছিল এবং আইয়ুবী শাসন ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। পাকিস্তান শাসনের আইয়ুব খান 1958 সালে ক্ষমতায় আসার পর সামরিক বাহিনীর মাধ্যমে পশ্চিমা জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে উভয় অংশকে শাসন করতে চেষ্টা করেছে এবং পূর্ব পাকিস্তানের জনগণের যুক্তিসঙ্গত দাবিগুলো কঠোর হস্তে দমনের সচেষ্টা দেখেছে। এবারে জনগণ আন্দোলন সংগ্রাম বিপ্লবে অবতীর্ণ হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আইয়ুব খানকে ক্ষমতা থেকে না হটিয়েছে ততক্ষণ পর্যন্ত তারা ধ্বংসের পথে ধাবিত হয়েছিল, বিপ্লবী কার্যক্রম অব্যাহত রেখেছে। এর ফলে এটি পাকিস্তানের ভিত্তিমূল আঘাত করেছিল। তদুপরি পাকিস্তান স্বাধীনতা লাভের পর পশতু, বেলুচ, পাঞ্জাবি ও মহাজিরদের সাথে দ্বন্দ্ব হেতু সেখানে বৈধতার সংকট তীব্রভাবে দেখা দিয়েছিল। 5. পাকিস্তানের জঙ্গিবাদী তৎপরতা। পাকিস্তানের জাতি গঠনের একটি প্রধান সমস্যা হচ্ছে জঙ্গিবাদ। পাকিস্তানের জঙ্গিবাদী তৎপরতা বৃদ্ধির পিছনে রয়েছে মাদ্রাসা শিক্ষার প্রসার। মাদ্রাসা শিক্ষার সিলেবাস একেবারে আধুনিক ও যুগোপযোগী নয়। এই মাদ্রাসা শিক্ষার মধ্য দিয়ে পাকিস্তানের সমাজ ব্যবস্থায় বিস্তৃতি লাভ করেছে ধর্মীয় জঙ্গিবাদ। ধর্মের আধুনিক যুক্তিভিত্তিক যে ব্যাখ্যা কোরআন এবং হাদিসে বর্ণিত আছে সেইগুলোকে একটি নেগেটিভ দৃষ্টিতে ব্যাখ্যা করতে গিয়ে একটি মৌলবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী সমাজ গঠনে চেষ্টা করেছে। এই ধর্মের জঙ্গিবাদ মোকাবেলার জন্য প্রয়োজন ছিল একটি বিপ্লবী কার্যকর সমাজ সংস্কার, কিন্তু পাকিস্তানের কোনো সরকার সেদিকে নজর দেয়নি। বরং বা উপরন্তু সাবেক সেনা শাসক জেনারেল জিয়াউল হক জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছেন। বৈদেশিক শাসনের প্রভাব। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ রাষ্ট্র শতাব্দীর পর শতাব্দী বৈদেশিক শাসনের নাগপাশে আবদ্ধ ছিল। পাকিস্তান এই আওতার বাইরে ছিল না। দীর্ঘদিন শাসনের ফলস্বরূপ জনগণের আত্মীকরণ ঘটেছে অসংখ্য বহিষ্কৃত সংস্কৃতি। এছাড়া পাকিস্তানের স্বাধীনতা লাভের পর অবধারিতভাবে সরকার জাতি গঠনের দৃষ্টি না দিয়ে রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করেছিল। সরকারি আত্মনিয়োগে জাতীয় সংহতির ব্যাঘাত ঘটায়, কারণ বিদেশি কালচার, বিদেশি দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটি রাষ্ট্রের সংহতি নিশ্চিত করে জাতি গঠন করা সম্ভব, কারণ বিদেশি সংস্কৃতি অন্য দেশের সংস্কৃতির সাথে কখনো সাযুজ্যপূর্ণ নয়, বরং সংস্কৃতির মধ্যে বিভেদ তৈরিতে সহযোগিতা করে। সামরিক হস্তক্ষেপ। উন্নয়নশীল দেশের রাজনীতির সামরিক হস্তক্ষেপ একটি স্বাভাবিক ঘটনা। পাকিস্তানের রাজনীতির সামরিক হস্তক্ষেপ যেন তার নিয়তি। পাকিস্তানের রাজনীতির সামরিক হস্তক্ষেপ করার ফলে একদিকে যেমন সামাজিক ও রাজনৈতিক ভারসাম্য ক্ষুণ্ণ হয়েছে, অন্যদিকে তেমনি শাসক ও শাসিতের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেয়েছে, যা জাতির সংহতির প্রধান অন্তরায়। অর্থাৎ শাসক শ্রেণী রাষ্ট্রের অভ্যন্তরে সরকার জনগণের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সেনাবাহিনী দিয়ে তার জনগণকে দমন করার চেষ্টা করেছে। ফলে সামরিক বাহিনী বারবার রাজনীতিতে হস্তক্ষেপ করেছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করে পরিচালনা করতে সচেষ্ট থেকেছে। কঠোর সমস্যা।
সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ বন্টন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে রাজনীতিতে বিভিন্ন স্বার্থের দ্বন্দ্ব দেখা যায় এবং জাতীয় সংহতি ব্যাহত হয়। পাকিস্তানে এর সমস্যা অনেকটা বিরাজমান থাকলেও দ্বিতীয় দশকে বিশেষত আইয়ুব শাসন আমলে দেশে বন্টন সমস্যা তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তানের প্রথম থেকে এই সংকট মারাত্মক আকার ধারণ করে। একটা বিশেষ শ্রেণী বা প্রতিভা ব্যক্তির হাতে সমস্ত সম্পদ কেন্দ্রীভূত করা এবং পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে পর্বতক্রমান বৈষম্য দেখা দেয়। বন্টনের এই সমস্যার কারণে পাকিস্তানে সংহতি সংগঠিত জাতি গঠন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। জনগোষ্ঠীর বিভিন্নতা। পাকিস্তানের ৬৬% পাঞ্জাবি, ১৩% হিন্দি, ৮.৫% পাঠান, ৬.৪% উর্দুভাষী এবং ২.৫% বেলুচি। তাছাড়া সেখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। ধর্মীয় দিক থেকে মুসলমান ৯৬%, হিন্দু ১.৫%, খ্রিস্টান ১.৪%। পাকিস্তানি জনগোষ্ঠীর এই বৈচিত্র্য সংহতি সংগঠিত জাতি গঠন প্রক্রিয়াকে ব্যাহত করছে। ১০. সরকার ও বিরোধী দলের সংঘাত। উন্নয়নশীল দেশের মতো পাকিস্তানে সরকার ও বিরোধী দলের মধ্যে তেমন কোনো সদ্ভাব নেই। এই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই ১৯৯৭ সালের নির্বাচন, ১৯৯২ সালের নির্বাচন এবং ১৯৭৭ সালের নির্বাচন। বিরোধী দল একদিকে যেমন সরকারি দলের নেতিবাচক দিক নিয়ে আলোচনা করে, অন্যদিকে তেমন ইতিবাচক দিক নিয়ে বিরোধিতা করে, যা পাকিস্তানে কেন্দ্রীয় সরকার কোন কাজটি ভালো করছে সে বিষয়ে তারা সিদ্ধান্তে আসতে পারে না, যার ফলে সংহতি সংকট তীব্রতর হচ্ছে আর জাতীয় কল্যাণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। অংশগ্রহণ সংকট। একটি রাজনৈতিক ব্যবস্থার অন্যতম শর্ত হচ্ছে সকল জনগণের অংশগ্রহণের মাধ্যমে নীতিমালার উদাহরণ এবং বাস্তবায়নে ভূমিকা পালনের সুযোগ করে দেওয়া। পাকিস্তান আমলে দেশের রাজনীতিতে স্বভাবতই অংশগ্রহণের সংকট সৃষ্টি হয়েছে। বিশেষত আইয়ুবী দশকে তার চরম আকার ধারণ করেছে। আইয়ুবের ক্ষমতায় আসীন হবার পর মৌলিক গণতন্ত্রের মাধ্যমে আশা করা হয়েছিল যে তথাকথিত মৌলিক গণতান্ত্রিক উন্নয়ন কাজের জন্য বিশেষত গ্রামাঞ্চলের জনগণকে সংঘবদ্ধ করা যাবে এবং স্থানীয় বিষয়সমূহে কার্যকর অংশগ্রহণের একটি চেতনা তারা লাভ করবে। বাস্তবে আইয়ুবের পৃষ্ঠপোষকতায় তথাকথিত মৌলিক গণতান্ত্রিকগণ সুবিধাভোগী শ্রেণীতে পরিণত হয়। বস্তুত পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের জনগণকে রাজনীতি ও শাসন পরিচালনায় যথাযথ প্রতিনিধিত্বের অভাব অর্থাৎ অংশগ্রহণের সংকট বা অনুপস্থিতি পাকিস্তানের সংহতি বিনষ্ট করার কারণে জাতি গঠন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। অকার্যকর সংসদীয় ব্যবস্থা। পাকিস্তানে এক অভিনব সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। পাকিস্তানের সামান্য কোনো ইস্যুকে কেন্দ্র করে যে কোনো সময় প্রেসিডেন্ট মন্ত্রিপরিষদ ভেঙে দিতে পারে, যা সেখানে জাতীয় সংহতির ক্ষেত্রে বাধা স্বরূপ। যেমন ১৯৯৭ সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট নির্বাচিত প্রধানমন্ত্রীকে বরখাস্ত ও তার মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে জাতীয় সংহতিকে বিনষ্ট করেছিল। এলিট ও জনগণের মধ্যে ব্যবধান। পাকিস্তানের জন্মলগ্ন থেকে শাসক গোষ্ঠী ও জনগণের মধ্যে ব্যবধান সৃষ্টি হয়। শাসক শ্রেণী জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। তাদের অনেকেই ছিল পাশ্চাত্য শিক্ষিত ব্যবসায়ী এবং সামন্ত শ্রেণী থেকে আগত। ফলে জনগণের দুঃখ সুখ দুঃখ সুবিধা অসুবিধা সম্পর্কে শাসক শ্রেণীর কোনো ধারণা ছিল না। ফলে জনগণ ও শাসকরা সবসময় পরস্পর ভ্রান্ত ধারণা পোষণ করে আসছে। জনগণ ও শাসকদের মধ্যে ব্যবধান জাতীয় সংহতির প্রধান সমস্যা হিসাবে দেখা যাচ্ছে। ভাষাগত বিরোধ। পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অসংখ্য আঞ্চলিক ভাষা রয়েছে। ভাষাগত ও কৃষ্টিগত দিক দিয়ে উপজাতি অধ্যুষিত সিন্ধু অনগ্রসর পাঞ্জাবদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। তাছাড়া পাঠানদের পশতুভাষী রাষ্ট্রের দাবি জাতির সংহতির ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধের অভাব। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জাতীয় সংহতি বা জাতি গঠনের অন্যতম হাতিয়ার। পাকিস্তানে এই মূল্যবোধের অভাবিত সংকট প্রকট আকার ধারণ করেছে।
পাকিস্তানের নেতৃবর্গ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবান না হয়ে বরং ধর্মকে জাতীয় ঐক্যের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। ধর্মের এই নেতিবাচক ব্যবহার পাকিস্তানের জাতীয় সংহতি বিনষ্ট করছে। চলো, জাতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের অভাব। গণতান্ত্রিক রাজনীতি চর্চার অভাব পাকিস্তানের জন্মলগ্ন থেকে বিদ্যমান ছিল। ফলে পাকিস্তানে কোনো গণতন্ত্র মানা রাজনৈতিক দল গড়ে ওঠেনি। মুসলিম লীগ এবং পাকিস্তানি পিপলস পার্টির মধ্যে পরস্পর বিরোধী জাতীয় সংহতির সংকট বিদ্যমান ছিল, যা জাতি গঠনে মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্ব। পাকিস্তানে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে, যেমন সিন্ধু, বেলুচ, পাঠান, পশতু। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে নানা দিক থেকে বিরোধ লেগে আছে, যার কুফল পড়েছে জাতীয় সংহতির উপর। 18, বলিষ্ঠ নেতৃত্বের অভাব। বলিষ্ঠ নেতৃত্ব একটি জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারে। পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খানের মৃত্যুর পর কোনো বলিষ্ঠ নেতৃত্বের বিকাশ ঘটেনি। অভ্যন্তরীণ দলীয় কোন্দল, দলে ভাঙ্গন, নতুন দল গঠন, মতাদর্শিক সংঘাতের কারণে বলিষ্ঠ নেতৃত্বের বিকাশ হয়নি। ফলে পাকিস্তানের রাজনীতিতে নানা প্রকার বিশৃঙ্খলা সব সময় বিরাজ করেছে, যা প্রতিনিয়ত জাতীয় সংহতির পরিপন্থী হিসাবে কাজ করছে। আঞ্চলিক বৈষম্য। প্রশাসনিক দিক থেকে পাকিস্তান 4টি প্রধান অঞ্চলে বিভক্ত। সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। এই 4টি অঞ্চলের মধ্যে এই 4টি অঞ্চলের মধ্যে রয়েছে জনসংখ্যাগত, ভাষাগত, রাজনৈতিক, অর্থনৈতিক ও সর্বোপরি প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক আঞ্চলিক বৈষম্য। এই বৈষম্য পাকিস্তানের জাতীয় সংহতির প্রধান অন্তরায়। জাতীয়তাবোধের অভাব। জাতীয়তাবাদকে আধুনিক বিশ্ব রাজনীতির একটি অন্যতম নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে গণ্য করা হয়। ধর্মীয় ঐক্য ছাড়া পাকিস্তানের জাতীয়তাবাদ গঠনের অন্যান্য উপাদান তেমনটা সক্রিয় নয়। ফলে পাকিস্তানের জাতীয়তাবাদ কোন রকম ইতিবাচক সত্তা হিসেবে গড়ে ওঠেনি। কিন্তু পাকিস্তানের বিভিন্ন ধর্মের ও সম্প্রদায়ের লোক থাকার কারণে সুষ্ঠু জাতীয়তাবাদ গড়ে ওঠেনি। এটি পাকিস্তানের জাতীয় সংহতির প্রধান সমস্যা। একটু জাতি গঠনের অন্তরায়। পাকিস্তানি জাতি গঠনের পূর্বে রাষ্ট্র গঠন করা হয়, যার কারণে পরবর্তী সময়ে নেতৃবৃন্দ জাতি গঠনে মনোযোগ না দিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় দামাদাবার দেওয়ার চেষ্টা করে। এই আঞ্চলিক বৈষম্য ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে জাতীয় সংহতিকে বিনষ্ট করছে। ধর্মীয় কোন্দল পাকিস্তানে তেমন প্রকটভাবে বিদ্যমান না থাকলেও সেখানে ধর্ম নিরপেক্ষতাবাদী ইসলামী রাষ্ট্রে বিশ্বাসী ইসলামীপন্থীদের আবেগময় মতভেদ বিদ্যমান রয়েছে, যা জাতীয় সংহতির প্রধান অন্তর হিসেবে কাজ করে। সুগঠিত রাজনৈতিক দলের অভাব। পাকিস্তান সৃষ্টির পর থেকে সুষ্ঠু রাজনৈতিক চর্চার অভাব পরিলক্ষিত হয়। এই চর্চার অভাবে এখানে কোনো সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে ওঠেনি। ফলে সংকট ক্রমাগতই বৃদ্ধি পেয়েছে। সরকার ও বিরোধীদের মধ্যে বৈরী মনোভাব। পাকিস্তানের জন্মলগ্ন থেকে সরকারের বিরোধী শাসকের সঙ্গে জনগণের তেমনটা যোগাযোগ ছিল না। ফলে জনগণের সুখ দুঃখ সুবিধা অসুবিধা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। পক্ষান্তরে জনগণ শাসকদের সম্পর্কে নানা ধরনের ভ্রান্ত ধারণা পোষণ করত। জনগণ ও সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সব সময় বৈরিভাব বিরাজমান থাকায় সংগতি তৈরি হয়নি। রাজনৈতিক গোষ্ঠী বনাম সামরিক গোষ্ঠী। রাজনৈতিক দল বনাম সামরিক ও প্রশাসনিক গোষ্ঠীর মধ্যে সংঘাত পাকিস্তানের জাতীয় সংহতির এক বিরাট সমস্যা। এখানে রাজনৈতিক দলের প্রতি মানুষের আস্থা নেই বললেই চলে। এখানে দলের চেয়ে ব্যক্তিকে বেশি প্রাধান্য দেওয়ার ফলে দলের মধ্যে স্বার্থ একত্রীকরণ করা সম্ভব হয়নি। উপরন্তু সামরিক বাহিনী প্রশাসনের মধ্যে মতভেদের ফলে প্রচণ্ডভাবে জাতীয় সংহতি ব্যাহত হয়। শ্রেণীবিভাগ। পাকিস্তানের জাতীয় সংহতির অন্যতম একটি বাধা হলো শ্রেণীবিভাগ। পাকিস্তানের বহু গ্রুপের অস্তিত্ব বিদ্যমান। এর মধ্যে রয়েছে সনাতনপন্থী, মৌলপন্থী, আধুনিক ইসলামপন্থী এবং ধর্মনিরপেক্ষ। এই 4টি গ্রুপের অনবরত বিরোধের কারণে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে এক বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অভাব। কোনো দেশের রাজনৈতিক স্থিরতা রক্ষার জন্য প্রয়োজন সেই দেশের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। কিন্তু পাকিস্তানের শুরু থেকে সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন পরিলক্ষিত হয়। এমনকি শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে না ওঠায় রাজনৈতিক অঙ্গনে বারবার সেনাবাহিনী
ক্ষমতা দখল করায় জাতি গঠন প্রক্রিয়া ব্যাহত হয়েছিল। যোগ্য বিরোধী দল অভাব, সরকারের নীতি ও কর্মের গঠনমূলক সমালোচনা বিরোধী দল কর্তৃক করার ফলে সরকার জনমতের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করতে পারে না। কিন্তু পাকিস্তানি বিরোধী দলসমূহ শ্রেণীগত স্বার্থে লিপ্ত থাকায় জাতীয় সংহতি বিনষ্ট হচ্ছে। বেলুচিস্তান অসন্তোষ, পাকিস্তান স্বাধীনতা লাভের পর থেকে স্বায়ত্তশাসনের দাবি করে আসছে বেলুচিস্তান প্রদেশের মানুষ। উপজাতি অধ্যুষিত এই অঞ্চলে রক্ত ঝরছে প্রায় 6 দশক ধরে। দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের সঙ্গে কেন্দ্রীয় বিমতাসূলক আচরণের ফলেই বালুচ জনগোষ্ঠীর মনে বিচ্ছিন্নতাবাদী চেতনার জন্ম হয়। আর এই বঞ্চনা তাদের মধ্যে ঐক্যবন্ধন তৈরি করে এবং পাকিস্তান বিরোধী আন্দোলনে জনগণকে উৎসাহিত করে। কেননা বেলুচিস্তানে রয়েছে তেল ও গ্যাসের মতো মূল্যবান খনিজ সম্পদের ভান্ডার। অন্যদিকে এখানকার জনসাধারণ চরম বঞ্চনা দারিদ্র্যের শিকার। একদিকে কেন্দ্র পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তাদের নেই কোনো অংশগ্রহণের সুযোগ, অন্যদিকে তাদের উপর চড়া হয় শক্তিশালী নিপীড়নকারী সামন্ততান্ত্রিক গোত্রপতিরা। এরকম অবস্থায় বেলুচিস্তানের সংকট সরকারকে বেকায়দায় ফেলছে বারবার। ফলে বেলুচিস্তানের অসন্তোষ পাকিস্তানের জাতীয় সংহতিকে বিনষ্ট করে তুলেছে। করাচির সংকট, 1947 সালে ধর্মের ভিত্তিতে বিভাজনের প্রেক্ষিতে উর্দুভাষী ভারতীয় মুসলমান যারা মহাজের নামে পরিচিত তারা পাকিস্তানে চলে আসে। তারা বসতি স্থাপন করাচিতে। সেই করাচি পরিচিত হতে থাকে মহাজিরদের প্রধান আবাসস্থল হিসাবে। ভারত স্বাধীন হওয়ার পর মহাজিররা আত্মপরিচয়ের সংকটে পড়ে। তারা না হতে পারে পাকিস্তানি, না হতে পারে ভারতীয়। করাচি শহরকে ঘিরে মহাজিররা তীব্র আন্দোলনের প্রস্তুতি নেয়। দাবি আদায়ের প্রেক্ষিতে গঠন করে মহাজির কওমি মুভমেন্ট। পরবর্তীকালে তা মুত্তেহিদা কওমি মুভমেন্ট হিসেবে পরিচিত হয়। MQM এর দাবি হলো সিন্ধু প্রদেশে করাচিকে আলাদা করে স্বতন্ত্র প্রদেশ গঠন। এসব দাবি তৎকালীন বেনজির সরকারকে গভীর সংকটে নিবদ্ধ করেছিল। MQM নেতা আলতাফ হোসেন এসব দাবি MQM নেতা আলতাফ হোসেনের এসব দাবি বেনজির প্রত্যাখ্যান করার ফলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। করাচিতে এরপর সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং আন্দোলন দমন করার জন্য ব্যাপক নির্যাতন চালানো হয়। এবার শুরু হয় সামরিক বেসামরিক ভাবে মোকাবিলার প্রেক্ষাপট। তাই করাচির সমস্যা পাকিস্তানের জাতীয় সংহতির প্রতি হুমকি স্বরূপ। ওয়াজিরিস্তানে জঙ্গি তৎপরতা, পাকিস্তানের উপজাতি অধ্যুষিত ওয়াজিরিস্তানের জঙ্গি তৎপরতা দিন দিন সুসংহত হচ্ছে। তালেবান যোদ্ধাদের মিত্র গোষ্ঠীগুলো দক্ষিণ ওয়াজিরিস্তান এবং উত্তর ওয়াজিরিস্তানের ইতিমধ্যে নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে। সরকার আফগানিস্তান এবং উপজাতীয় এলাকায় শান্তি স্থাপনের উদ্দেশ্য নিয়ে চুক্তি করলেও সেই লক্ষ্য পূরণ হয়নি, বরং চুক্তিগুলো পাকিস্তানের জাতীয় সংহতির প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে। দুর্গম পার্বত্য এলাকায় ওয়াজিরিস্তানে তেমন পাকিস্তান সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। তালেবানরা এখানে প্রশাসন চালায়। ওয়াজিরিস্তানের তালেবান বাহিনীতে কেবল পাকিস্তান ও আফগানিস্তান নয়, আরব, উজবেক, চেচেন ও স্থানীয় উপজাতীয়রাও রয়েছে। মূল্যায়ন, পাকিস্তানের সমস্যাগুলোর মধ্যে জাতিসংঘের সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। জাতির সংহতি তথা জাতি গঠনগত সমস্যা যে কোনো দেশের জন্য একটি মারাত্মক বিষয়। এই সমস্যার মূলে অনেক কারণ নিহিত রয়েছে। বিশেষ করে পাকিস্তান নেতৃবৃন্দের একচেটিয়া স্বার্থপর মনোভাব ও স্বার্থ মনোভাব এই সমস্যাকে আরো দীর্ঘায়িত করেছে। তাই 1947 সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করলে উল্লেখিত কারণে জাতীয় সংহতির সমস্যা প্রকট হয়ে ওঠে এবং 1971 সালে পাকিস্তান ভেঙে যায়। 1971 সাল পরবর্তীতে সাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদের অভাব, আঞ্চলিকতাবাদ, সামরিক বনাম রাজনীতিতে দ্বন্দ্ব, অনুপ্রবেশ সংকট, বন্টন সংকট, একাত্মতার সংকট, বৈদেশিক শক্তির প্রভাব, বেলুচিস্তান, সিন্ধু, করাচি, ওয়াজিরিস্তান সংকট সহ বিভিন্ন সংকট দেশের সামগ্রিক পরিবেশে গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে। যা হোক, জাতির সংহতির সমস্যা কাটিয়ে ওঠা আবশ্যক। আর এই জন্য প্রয়োজন নানা সমস্যার সমাধান খুঁজে বের করা। তাহলে জাতি গঠন বা জাতীয় সংহতি অর্জন করা সম্ভব। মায়েরা নবীরা যথার্থই বলেছেন, জাতীয় সংহতি প্রতিষ্ঠার জন্য যেসব উপাদান আবশ্যক সেগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে কেবল পাকিস্তানের জাতীয় সংহতি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানো সম্ভব নয়। পরিশেষে বলবো, পাকিস্তানের জাতীয় সংহতি তথা জাতি গঠন প্রক্রিয়ায় একটি বহুমাত্রিক সমস্যার সম্মুখীন। গণতন্ত্র তথা জাতির স্বার্থে বা জনগণের স্বার্থে সকল জাতিগোষ্ঠীর জনগণের মধ্যে ন্যূনতম প্রশ্নে ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে। কেননা জাতীয় ঐক্য ব্যতীত এটা সম্ভব নয়। সকলের সহমত এক হলে পাকিস্তান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়ে অগ্রগতির সোপান রচনা করতে পারবে। কিন্তু বিংশ শতাব্দীর এই দশকে 2020 সালে এসেও পাকিস্তান তাদের
সংকটগুলো উত্তরণ করে ঐক্যবদ্ধ যে প্রচেষ্টা গ্রহণ করা দরকার ওদেশের মধ্যে সাম্প্রদায়িক সংঘাত সেটি দূর করতে পারেনি। যদি সরকার ধর্মগত, সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদ, আঞ্চলিকতাবাদের ঊর্ধ্বে উঠে তাকে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করে তবে সেই সমস্যার উত্তরণ ঘটাতে সক্ষম হবে। আমি এই রচনাটি তৈরি করতে গিয়ে যে বইগুলির সহযোগিতা নিয়েছি তা হলো এক, ডক্টর আব্দুল উদ্দিন রচিত দক্ষিণ পূর্ব এশিয়ার সমাজ রাজনীতি, সৈয়দ সিরাজুল ইসলাম বিপ্লব নাথের উন্নয়নশীল দেশের রাজনীতি, ডক্টর সৈয়দ সিরাজুল ইসলামের সামাজিক পরিবর্তন উন্নয়নশীল দেশের রাজনীতি, ডক্টর গিয়াসউদ্দিন মোল্লা দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, মোহাম্মদ আবুল কাসেমের প্রমাণমূলক রাজনীতি, লুসিয়ান ভাইয়ের আসপেক্ট পলিটিক্যাল ডেভেলপমেন্ট, লুসিয়ান ভাইয়ের সাউথ ইস্ট এশিয়ান পলিটিক্যাল সিস্টেম, ইয়াসমিন শামিমা ডেমোক্রেসি ইন পাকিস্তান, দি থার্ড ডিসপিজাল এশিয়ান সার্ভে, এছাড়াও গ্রন্থ কুঠির এবং এনএস প্রকাশনী সব বিভিন্ন বই সহযোগিতা নিয়েছি। তোমাদের উদ্দেশ্যে এই ক্লাস নিতে গিয়ে যদি কিছু মুদ্রণজনিত ত্রুটি থাকতে পারে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। 38 মিনিট 40 মিনিট।